ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম যে there are 5 types of chromatography. বলো। পেপার chromatography, thin layer, column chromatography, high pressure liquid chromatography বা high performance liquid chromatography করি আমরা সংক্ষেপে HPLC, আর লাস্ট একটা GC বা গ্যাস chromatography, তাই না? এই যে ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনটা আমরা কি করি জানো? প্র্যাকটিক্যালি যখন কাজ করি আমরা তো বলছি যে ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনের কাজ কি, ও মলিকিউলস এন্ড অ্যাটমস এর ম্যাস গুলো দেবে। ঠিক যেভাবে আমাদের ওয়েট মেশিন আমাদের ওয়েট গুলো দেয়, ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনটা হচ্ছে মলিকিউলস এন্ড অ্যাটমস এর ওয়েট মেশিন। ফাবিয়া বুঝছো কি বললাম? এই কথাটা বুঝছো? ওকে, ম্যাস স্পেকট্রা বা ম্যাস স্পেকট্রা মানে ম্যাস স্পেকট্রা তো স্পেকট্রোমেট্রিক ডাটাটা ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট মেশিন ফর দ্য মলিকিউল, যে ম্যাস স্পেকট্রা দিবে মানে কি ওয়েট দিবে। হ্যাঁ, ওয়েট দিবে। ওকে, রাইট। এটা কি করি আমরা, কেন এখানে ডিসকাশনটা আসলো হঠাৎ করে ক্রোমাটোগ্রাফির মধ্যে? বিকজ আমাদের দুইটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক হচ্ছে মোস্ট সফিস্টিকেটেড মেশিন। এগুলা কি মানে বড় মেশিন, এই যে ফটোকপি মেশিনের মতো দেখো, এই যে এটা একটা ম্যাস মেশিন, মানে তোমার ইদার জিসি মেশিন অথবা হচ্ছে এইচপিএলসি মেশিন। বাইরে থেকে তো দেখা তুমি বুঝবা না, বিকজ এটা তো একটা ডিপ ফ্রিজের মতো, বোঝা যায়? তাহলে এই মেশিনটার সাথে এই যে ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনটা অ্যাটাচ করা থাকে। তাহলে এই যে ধরো তুমি একটা লিকুইড স্যাম্পল দিলা, সেপারেশন হলো না? সেপারেশন হয়ে বের হবে, তো এই বের হবে কোথায়? ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনের ভিতরে, যাতে ম্যাসটা বের হয়ে ম্যাসটা একবারে তোমাকে ডিটেক্ট করে বাই করে দেয়। সেপারেশন হলো, ধরো এ সেপারেট হলো, এ কোথায় ঢুকলো? ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনে। ম্যাস স্পেকট্রোমেট্রি ওকে এর ম্যাস বলে দিল, এরপর তাহলে তুমি ক্রোমাটোগ্রাফিক ডাটাও পেয়ে গেলা, এবং ইচ সেপারেটেড সাবস্টেন্সেস যেগুলো আছে এদের ম্যাস কত এটাও পেয়ে গেল। এর জন্য এখানে ম্যাস স্পেকট্রাল ডিসকাশন আসছে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, ম্যাস গুলা দিয়ে তো ডিফারেন্সিয়েট করতে পারবে ডেফিনেটলি। ম্যাস তো ডিফারেন্ট হবেই, নাও হইতে পারে, যদি ওর আইসোমার হয় তাহলে হয়তো না হইতে পারে, বাট you will understand many things. Be able to use data from mass spectra to suggest possible structures of simple organic compound given accurate relative molecular masses. Calculate the accurate relative molecular mass of a compound given accurate relative molecular masses to 4 decimal places. আচ্ছা, এখানে এই যে এই শব্দটা বারবার ইউজ করতেছে, দেখো accurate কেন? কারণ তুমি যদি আমাদের এই যে এখানে আমাদের রুমে যে পিরিয়ডিক টেবিলটা লাগানো আছে, ফাবিয়া তো দেখতেছ না, এখানে দেখো কত ডেসিমাল প্লেস দেওয়া, তাই না? হ্যাঁ, অনেকগুলোর অনেক ডেসিমাল প্লেস দেওয়া না? নরমালি কি তুমি বলতেছো হাইড্রোজেন ইজ 1, আমরা হাইড্রোজেনের মাস কত ধরি? 1, বাট ইট ইজ নট 1, ইট ইজ 1.008, রাইট? সিমিলারলি ম্যাগনেসিয়াম তুমি হয়তো বলতেছো 24, বাট ইটস 24.30 সামথিং, রাইট? সিমিলারলি অন্য যে মলিকিউলগুলো, ইভেন দেখো কার্বন কত দেখো ভালো করে, 12.011। এখন কার্বন একটা ডিফারেন্ট কেন সামিট? কার্বনকে তো আমরা স্ট্যান্ডার্ড ধরছি, তাহলে কার্বনের ম্যাস ডিফারেন্ট 12 না কেন? এক্স্যাক্টলি আমরা তো বলতেছি ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিন আমরা বলছি যে কার্বন 12 আইসোটোপ ইজ এক্স্যাক্টলি 12 এর, তাহলে এখানে ম্যাস 12.011 কেন? কে কার্বনের 13 আইসোটোপ এবং 14 আইসোটোপ আছে, তাহলে এভারেজ নিছো। রিলেটিভ মলিকুলার মাস মানে কি? ইট ইজ দ্য এভারেজ ওয়েটেড এভারেজ মাস অফ দ্য আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট। তাহলে ওয়েটেড এভারেজ মাস অফ কার্বন এলিমেন্ট where carbon has 3 isotopes, 13, 12, 14. But yes, carbon 12 যে isotope, that is only 12.00000 unit. Apart from carbon 12 আর কোনো কিছুই তো একদম হোল নাম্বারে আসার কথা না, কিছু ডেসিমাল প্লেস থাকারই কথা, রাইট? তাহলে আমরা এখানে যেটা করতেছি এটা হচ্ছে অ্যাকুরেট রিলেটিভ মলিকুলার মাস নিতেছি। এটা কিছু ফাংশন আছে, এবং ইট ইজ অ্যাকুরেট মলিকুলার মাস টু হাউ মেনি ডেসিমাল প্লেসেস? 42. Yes. Okay,
mass spectrometry so far আমরা বলছি high resolution mass spectrometry determining the relative atomic mass, determine the structure of organic compounds. So mass spectrometric data দেখে কি বোঝা যায়? স্ট্রাকচার বোঝা যায় না? হাই রেজোলিউশন mass spectra দেখো, এই দেখো C4H10, C3H6O and C2H6N2, হ্যাঁ সবগুলোরই দেখো 58 58 58, কিন্তু যখন তুমি 4 decimal place নিতেছো you can differentiate between the molecules, right or wrong? কারণ দেখো mass কিন্তু almost same চলে আসছে সবগুলোর 58, and it's a puzzle situation. But ওরা যে সেম না বুঝবা কেমনে? তুমি যদি হাই রেজোলিউশন mass spectrometry ইউজ করো তাহলে তুমি বুঝবা, কারণ ও তোমার 4 decimal even more decimal places এ 4 decimal-এর চেয়ে বেশি প্লেসে তোমাকে রিডিং দিবে। আমি কি বুঝাইতে পারছি এটা ডিফারেন্সটা? এরপর ধরো এই যে এইখানে এই যে আমরা বলছি হাইড্রোজেন ইজ 1.0078, কার্বন ইজ 12.0000, নাইট্রোজেন ইজ 14.0031। এখানে কার্বন বলতে বেসিক্যালি কার্বন 12 আইসোটোপকে বুঝাইছে। আর আমরা মানে ইট ভ্যারিজ, এই যে এখানে যে রিডিংটা দিছে 4 decimal প্লেস পর্যন্ত কিছুই পায় নাই, ইভেন দো তুমি ধরো এটা কার্বনের আইসোটোপ, মানে এটা কার্বনের ম্যাসের কথা আমরা বলতেছি, বাট কার্বন 13 and কার্বন 14 is so rare, sometimes তুমি কার্বন 13 14 নাও পাইতে পারো। একটা গিভেন স্যাম্পলে নো কার্বন 14 আইসোটোপ ইজ দেয়ার, হইতেই পারে, খুব স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল যদি থাকে। নরমালি it varies, so nitrogen is 14 point, oxygen is 15.9949. Okay, fine. Working example, a compound is found to have MR value of 84.0573. Which of these structures does the compound have? তাহলে এই যে দুইটা স্ট্রাকচার দেয়া আছে এর মধ্যে কোনটা? তাহলে দেখো এইটা যখন বলবে তোমাকে, যখন হাই রেজোলিউশন NMR বলবে তখন কিন্তু তোমাদেরকে এই রিডিংটা ওরা দিয়ে দিবে, এরকম একটা বক্স দিয়ে দিবে, যেগুলা ধরো এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, তো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের এই বক্সটা দিবে, দেওয়ার পরে বলবে যে কোনটা, তখন তুমি ক্যালকুলেট করবা ইন্ডিভিজুয়ালি, এটাকে ক্যালকুলেট করবা, এটার ম্যাচটা ক্যালকুলেট করবা, এটার ম্যাচটা ক্যালকুলেট করবা, তাহলে তো বাইরে যাবে। রিডিংটা নিবা থেকে পিরিয়ডিক টেবিল থেকে না, পিরিয়ডিক টেবিলে তো এই রিডিংটা নাই, আছে এটা হাই রেজোলিউশন রিডিং, তাহলে এই হাই রেজোলিউশন রিডিংটা নিয়ে তুমি এই যে ক্যালকুলেট করবা, দেখো 6 times 12.000 times 12 into 1.0078, 84.0936 আসছে, আর ওইটা 84.0573 আসছে, বুঝা যায়? তাইলে we have determined যে এটা হচ্ছে লেটার যে ইয়েটা মলিকিউলটা, that is the molecule aldehyde. Okay, clear Fabiha? Okay, right. এরপর এরকম ওয়ার্কের এক্সাম্পল আরো আছে, ইটস ভেরি ইজি, জাস্ট দেখে নিবা তাহলেই হবে। এই যে দেখো জাস্ট মাল্টিপ্লাই করে করে বের করছে, বুঝা যায়? আকিল, এটা জাস্ট রিলেটিভ অ্যাটমিক মাস যেভাবে ক্যালকুলেট করো, সালফিউরিক অ্যাসিড কিভাবে ক্যালকুলেট করো, হাইড্রোজেন ইজ 2, হাইড্রোজেন ইজ 1 times 2 প্লাস সালফার হচ্ছে 32 times 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16 times 4। ইনস্টেড অফ টেকিং এই রিডিং গুলো না নিয়ে তুমি হচ্ছে জাস্ট 4 decimal প্লেসে এই যে ওরা যে রিডিংটা দিছে এই রিডিংটা তুমি ইউজ কি রেসপন্স করো না কেন? এটা কি কঠিন জিনিস নাকি? তাইলে বলতেছো না তো কিছু, এটা দেখা দেখি কি আছে যে 1 2 3 4 5 পাঁচটা কার্বন, এই যে 5 দিয়ে মাল্টিপ্লাই করছে। এবার হাইড্রোজেন কয়টা? দুইটা, চারটা, আর দুইটা ছয়টা, আর একটা 7 আর 2 9 নাকি 10 মনে হয়, 3 2 হ্যাঁ 10 দিয়ে মাল্টিপ্লাই করছে, রাইট? তাইলে মাল্টিপ্লাই করলেই তো এ এর ম্যাস বের হয়ে গেছে, যে এর ম্যাস। এরপর সিমিলারলি বি এর ম্যাস, সিমিলারলি সি এর ম্যাস কি আকিদ? তাহলে রেসপন্স করো যে স্যার প্রসিড, বলো কিছু একটা বলো, বোঝা যাইতেছে না তো যে তুমি বুঝতে পারছো। ওয়ার্কের এক্সাম্পল 3 দেখো, এই যে ম্যাস স্পেকট্রোমেট্রিক ডাটা, মানে ম্যাসের ইয়াটা তো এরকম পাবা না, এক্স এক্সিসে m/z, আমরা তো এগুলা
এস এ ডিসকাস করছি এম বাই জেড, ওয়াই অ্যাক্সিস এ অ্যাবান্ডেন্স মানে অ্যাভেইলেবিলিটি কত, তাহলে এই যে দেখো এখানে পাইছি এটা কত 44.02 আর 03 মাঝখানে এইটা, হ্যাঁ এইখানে তুমি একটা ইয়ে পাইছো, তাহলে এই যে দেখো এটা জাস্ট the high resolution mass spectra shown two major peaks suggest which of these compounds are responsible for the mass spectra of P Q R, ঠিক আছে, তাহলে MR of P কত C3H8 না, তাহলে 44.0624 44.0624, MR of Q হচ্ছে 44.0261, এই যে এইটা হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ আর এটা কত 44.06 সামথিং গ্রেটার দেন 44.06, তাহলে এটা হচ্ছে এই যে এইটা হলো তোমার পি আর এটা কিউ, বোঝা যায়? ভালো করে দেখাবো। ফাবিহা ঠিক আছে এটা? হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করলে আমার জন্য ইজি হয়। কি স্ক্রিন শেয়ার করলে? স্ক্রিন শেয়ার করি নাই এখনো। হ্যাঁ স্যার। তোমরা এত বোকা কেন বলো তো, বলো না কেন? না না ওরা দেখতে পাচ্ছে, ওই যে ও তো বলতেছে না, ও তো এতক্ষণ কিছুই দেখে নাই, ইয়েস স্যার বলতেছে, বই থেকে দেখছে মনে হয়, বাট স্ক্রিন শেয়ার তো বলবা তুমি, আমি তো সবসময় স্ক্রিন শেয়ার করি, ইউ নো, এটা তো আমি রং স্ক্রিন শেয়ার করে রাখছি, আমি তো দেখতেছি না, আমি তো মানে রাইট স্ক্রিন দিয়েই আমি কাজ করতেছি, বুঝছো ফাবিহা? আচ্ছা এটা বলতে হবে তো সাথে সাথে, এই যে দেখো পি হচ্ছে 44.0626, দেখো এটা 44.02 সামথিং, এই যে 0261 আছে, এই যে এটা, এই যেটা, আর এই যে এটা দেখো 44.0624, এটা হচ্ছে এই যে পি, এই যে 44.06 এর একটু বেশি আছে, বাট এটা নাই, দেখো 43.9898 নাই, 43 কোনো ভ্যালুই নাই এখানে, ক্লিয়ার ফাবিহা? জি স্যার। ওকে থ্যাংক ইউ। এরপর যাই তাইলে এগুলো দেখবা, ট্রাই করবা, এটা ভেরি ইজি থিং, নাম্বার 1 and 2। what is high resolution mass spectrometry? তোমাকে জিজ্ঞেস করবে না কখনো ডেফিনেশন, বাট ইউ শুড নো ভ্যালুজ টু সেভারাল ডেসিমাল প্লেসেস দিবে, যেটাও এটা হচ্ছে হাই রেজোলিউশন। ক্রোমাটোগ্রাফি HPLC and GC, ঠিক আছে, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অর হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, তোমাদের বুকে লেখা হচ্ছে হাই পারফরম্যান্স, বাট অনেক বইয়ে তুমি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিও দেখবা। হ্যাঁ এই দুইটাই তো মেশিন, বাকিগুলো তো তোমাকে ম্যানুয়ালি করা লাগে ল্যাবে। পেপার ক্রোমাটোগ্রাফি তুমি নিজে করতে পারবা, ল্যাবে করবা নিজে, থিন লেয়ারও কলামও, তাই না? আর এই দুইটা হচ্ছে মেশিন, এই দেখো এই যে মেশিন, দ্য কমপ্লিট GC ইকুইপমেন্ট টেকস আ ভেরি লিটল রুম, হ্যাঁ এই যে এটা একটা GC মেশিন, এই যে এটা এই মেশিনটা হচ্ছে একটা GC মেশিন, হ্যাঁ ওকে আমরা যাই তাহলে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা দিয়ে স্টার্ট করি, ভালো করে খেয়াল করো সবাই। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি ইজ রিফাইনমেন্ট অফ কলাম ক্রোমাটোগ্রাফি, এটা একটা টাইপের কলাম ক্রোমাটোগ্রাফি, মানে কি কলাম ক্রোমাটোগ্রাফিটাকেই ওরা মেশিনের মধ্যে নিয়ে আসছে, বোঝা যায় কথাটা? ওকে, the solvent is forced through a metal tube under high pressure, কি করতেছি সলভেন্ট, আমরা তো বলছি কি কি লাগে আমাদের, স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ আর স্যাম্পল ইটসেলফ, তাহলে সলভেন্ট মানে কি, সলভেন্টটা কি জিনিস? হ্যাঁ যেটা বলো, এই সলভেন্ট তো মোবাইল না, সলভেন্ট তো মুভ করে, হ্যাঁ সলভেন্ট ইজ দ্য মোবাইল ফেজ। So solvent or the mobile phase is forced through a metal tube under high pressure rather than being allowed to pass through by gravity, তাহলে আমরা হাই প্রেসারে লিকুইডটাকে মুভ করাই একটা মেটাল টিউবের মধ্যে দিয়ে, ঠিক আছে? ওকে, the particle size of stationary phase is much smaller, তাহলে স্টেশনারি ফেজ আমরা দেই হচ্ছে খুব স্মল পার্টিকেল সাইজ, যেটা দিয়ে
মানে খুব ইজিলি সলভেন্টটা মুভ করার কথা না, এর জন্য আমরা খুব প্রেসার দিলে সলভেন্ট এটা ভিতর দিয়ে মুভ করে, খুব স্মল পার্টিকেল সাইজ ইয়েতে। যেমন ধরো সিলিকা জেলের মধ্যে দিয়ে কলাম মুভ করে না, আমি তো প্যাক করছি এরপরে মুভ করে কেন, কারণ ছিদ্র থেকেই যাবে। তুমি ইয়ে করো ওই যে একদম স্যান্ড দিয়া একটা বিউরেটকে পুরো প্যাক করে দাও, তাও পানি যাবে না এটার ভিতর দিয়ে। ওই যে ফিল্ট্রেশন হয় যে খুব পার্টিকেল সাইজ ভেরি স্মল, হ্যাঁ, তাহলে খুব ফাইন পার্টিকেল মানে ইয়ে হয়। ইভেন ব্যাকটেরিয়া গুলোকেও জার্ম, স্যান্ড, বালি টালি সবকিছু ফিল্টার করে পাবে। তো এটা অলমোস্ট এরকম একটা ব্যাপার, হ্যাঁ, হাই প্রেসারে দিচ্ছি। তাহলে স্টেশনারি ফেজ ইজ মাচ স্মলার which leads to better separation of the component. Properly the sample is injected into the column. Injection point আছে ওদিক দিয়ে হচ্ছে তুমি স্যাম্পলটাকে ইনজেক্ট করে দিবা। ইনজেকশন সিরিঞ্জ আছে, ওটার মধ্যে স্যাম্পল নিবা, নিয়া ওই গ্যাস ক্রোমাটোগ্রাফির একটা জায়গা আছে এই যে এখানে হচ্ছে স্যাম্পলটা ইনজেক্ট করে দিবা। এরপরে তোমার আর কিছু করা লাগবে না, ও তোমাকে এই যে কম্পিউটারে ডাটা দিয়ে দিবে। The components are detected after passing through the column, usually by their absorption of ultraviolet radiation. So detection এর জন্য এই যে ultraviolet ray টা ইউজ করে, যাতে এই ইয়েটা the components are detected after passing through column, মানে কলাম দিয়ে পাস করার পরেই তুমি হচ্ছে ultraviolet radiation এর হেল্প নিয়ে আমরা এটাকে ডিটেক্ট করি। এটা তোমাদের ডিটেইল জানা দরকার নাই, it is a detection procedure. হ্যাঁ, UV রে দিলে ডিটেকশনটা মলিকিউলগুলো ডিটেক্ট করা যায়। এই যে দেখো, এই যে ওনার মনিটরটা দেখো, এই যে ওনার মনিটরের মধ্যে এই যে ইউভি রে এর কারণে দেখো এই যে ডিফারেন্ট কালার আসছে। এটা তো তোমার এখন ইন্টারপ্রেট করা দরকার নাই, জাস্ট তোমার প্রসিডিউরটা জানা দরকার। ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি বা এইচপিএলসি পড়াবো না, জাস্ট তোমাদেরকে এই ফ্লো চার্টটা দেখাবো আর কি হয় এটা দেখো। তাহলে দেখো কি হয়েছে, এখানে একটা সলভেন্ট রিজার্ভার আছে তোমার মেশিনের ভিতরে, আর হ্যাঁ এটা তো তোমার তুমি ইয়ের কথা বলতেছো, পেপার বা টিএলসির কথা। সলভেন্ট নিচে থাকে, কলামে সলভেন্ট কই থাকে, উপর থেকে। আর এখানে তো শুধু সলভেন্ট দেই নাই, এখানে প্রেসার দিয়ে দিছি, সলভেন্ট হাই প্রেসার দিছি যাতে সলভেন্ট ফাস্ট মুভ করে। কারণ আমার স্টেশনারি ফেজের ইয়ে যেটা, ইট ইজ ভেরি প্যাকড এন্ড পার্টিকেল সাইজ ইজ ভেরি স্মল। এদিক দিয়ে তুমি গ্র্যাভিটি মানে শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে যদি প্যাস করতে চাও অনেক সময় লাগবে, সহজে আসবে না এটা, তাহলে তোমাকে পুশ করা লাগবে। তো পুশ করতেছে হচ্ছে এই যে হাই পারফরম্যান্স বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। দেখো এদিক দিয়ে তাহলে সলভেন্ট রিজার্ভার দিছি, এখানে এই যে পাম্প আছে, পাম্পটা কি করবে, ফোর্স জেনারেট করবে যাতে ও এইচপিএলসি টিউবের মধ্য দিয়া, এটা হচ্ছে প্যাকড, এটা হচ্ছে প্যাক টিউব, এটা হলো স্টেশনারি ফেজ। তোমার এই যে স্যাম্পল দিছো, এখন সলভেন্ট আসতেছে, স্যাম্পলকে নিয়ে এদিকে যাইতেছে না, বোঝা যায়? তাহলে এই যে এখানে সেপারেশনটা হবে, হ্যাঁ, এরপর এদিক দিয়ে বের হবে। সেপারেশন হবে কিসের বেসিসে, এই স্যাম্পলটা সলভেন্টের মধ্যে কত সলিউবল এটার বেসিসে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই স্যাম্পলটা এই আমাদের যে ইয়ে টিউব, মেটাল টিউব বা এইচপিএলসি টিউব মানে স্টেশনারি ফেজ, এটাতে কত বেশি স্টিক টু করে, লাগা থাকে, অ্যাবজর্ব করে থাকে, এটার উপর ডিপেন্ড করবে। তাহলে ও যদি সলভেন্টে খুব ভালো সলিউবল হয়, তাহলে ও সবার আগে চলে আসবে, যেটা বেশি সলিউবল এটা সবার আগে চলে আসবে না, ইউভি ডিটেক্টরে ডিটেক্টর হবে, হ্যাঁ। আর এই যে কম্পিউটার ডিসপ্লে তোমার বলে দিবে যে কি হয়েছে ঘটনা, হ্যাঁ। ইট ইজ দ্যাট সিম্পল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমি বলছি তিনটা মেইন পয়েন্ট। সলভেন্ট রিজার্ভার ইজ দ্য মোবাইল ফেজ, এইচপিএলসি টিউব এটার ভিতরে হচ্ছে তোমার টিউবটাকে ডিজাইন করা আছে মেটাল টিউব, এটার মধ্যে তোমার ইয়ে স্টেশনারি ফেজ আছে, এটা হচ্ছে স্টেশনারি, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমার স্যাম্পল। তো স্যাম্পল আসবে এবং স্যাম্পল কত সলিউবল ইন দ্য সলভেন্ট আর কত ভালো বন্ড ফর্ম করতে পারে উইথ দ্য স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজের সাথে ভালো বন্ড ফর্ম করতে পারে, তাহলে এটা ডিটেক্টরে ডিটেক্ট হতে দেরি হবে, কারণ ও পাস করবে না সহজে, হ্যাঁ। ব্যাপারটা কেমন, তোমার সাথে স্টেশনারি ফেজের তুমি স্যাম্পলটা এদিক দিয়ে আসতেছে, স্টেশনারি ফেজের সাথে ওর রিলেশন ভালো। ব্যাপারটা এরকম যে ওর এখানে একটা বন্ধু আছে স্যাম্পলের, এখানে একটা ফ্রেন্ড আছে, এখানে একটা ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে হ্যান্ডশেক টেনশেক করতে অনেক টাইম লাগবে, হ্যাঁ। আর যদি কোনো ফ্রেন্ডশিপ না থাকে তাহলে দৌড় দিয়ে চলে আসবে, তাই না? আমার এক কাজিন ছিল, ওর সাথে ভিলেজে বেড়াইতে গেলে ওই
বাজার অনেক দূরে, বাজার থেকে ওনাদের বাড়ি পর্যন্ত রিক্সাতে উঠলে একটু পর পর উনি রিক্সা থেকে নামে, কারণ সব পরিচিত লোক, হ্যান্ডশেক করে। তো দেখা যায় যে বাজার থেকে ভিলেজে যাওয়া শুরু করলে অনেক টাইম লেগে যায়, বিকজ সে তো জায়গায় 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 যারে দেখে মনে হয় পলিটিক্সে যাওয়ার ইচ্ছা, সো যারে দেখে নামে, নাইমা কথাবার্তা বলে, কথাবার্তা বলে আবার অনেক কাজিন মারা গেছে অনেক আর্লি এজে। আচ্ছা, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফাবিহা? Yes, sir. রাইট। ওই দুইটা, এই শ্রেয়া আর নেহা, ওদেরকে কি করি বলো তো? এই যে ক্লাস মিস দেয়, উল্টাপাল্টা করে। এবার গ্যাস দেখি, একই রকম কিন্তু দেখো গ্যাস, তাহলে এইচপিএলসি শেষ। স্যাম্পল আসবে, স্যাম্পল এ আগে বেরোলো, এরপর বি বেরোলো, এরপর সি বেরোলো। যদি তুমি ম্যাথের সাথে কানেক্ট করে দাও, তাহলে এ এর ম্যাথ পাই গেল, বি এর ম্যাথ পাই গেল, সি এর ম্যাথ পাই গেল। হ্যাঁ আসুক, বি ডি, যেটা বেশি সলিউবল এটা আগে আসবে। কি তুমি এ বি সি ডি তো ফর এক্সাম্পল বললাম, সিরিয়াল কিসের আবার এখানে? ওই সিরিয়াল পাইলা তুমি? সিরিয়াল তো ওরা নিজেরা বানাবে, সলভেন্টে যে বেশি সলিউবল ও আগে আসবে, ওটা ডি হইলে ডি আগে আসবে। এবিসিডি তে তুমি সিরিয়াল কই পাইলা? এটা তো চারটা কম্পোনেন্ট, ধরো একটা মিক্সচারের চারটা কম্পোনেন্ট আছে এবিসিডি, তাহলে আগে এ আসবে, এরপর বি আসবে, এরপর সি আসবে, এরপর ডি আসবে, এটা মানে কি সিরিয়ালই আসবে? সিরিয়াল কই পাইলা তুমি? চারটা কম্পোনেন্ট মানে যে কোনো যেটা বেশি সলভেন্ট, আমরা তো বলেই দিছি তোমাদেরকে, এটা কি কোয়েশ্চেন করলাম, পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা বলেই দিছি দ্য থিং, দ্য কম্পোনেন্ট অর দ্য মিক্সচারের মধ্যে যে কম্পোনেন্টটা সবচেয়ে বেশি সলিউবল সলভেন্টে ও সবচেয়ে বেশি মুভ করবে, তাহলে যে তাড়াতাড়ি মুভ করবে সে তাড়াতাড়ি বাইরে হবে না, তুমি তারা তাড়াতাড়ি দেখবা। কথা বোঝা যায়? ওকে, এখানে সিরিয়ালের কিছু নাই। সিরিয়াল ওইটাই যে সলভেন্টে যে সবচেয়ে সলিউবল ও সিরিয়ালে সবচেয়ে আগে। কি ধরা যায় কথাটা? গ্যাস ক্রোমাটোগ্রাফি, another refinement of column chromatography, এটাও সেম refinement of column chromatography. The main difference are metal tube can be several meters long. হ্যাঁ, মেটাল টিউব কি? এই যে দেখো এরকম কলাম, কয়েল কলাম, এটা হচ্ছে স্টেশনারি ফেজ, স্টেশনারি। আর এই যে ক্যারিয়ার গ্যাস সাপ্লাই, এই গ্যাসটা কি? এটা কি? মোবাইল ফেজ। কেন এটার নাম গ্যাস ক্রোমাটোগ্রাফি? বিকজ এটার মোবাইল ফেজটা হচ্ছে একটা গ্যাস, ইনার্ট গ্যাস, যেটা রিঅ্যাক্ট করবে না, এরকম একটা ইনার্ট গ্যাস। তাহলে এই যে গ্যাস আসছে না, ইনজেকশন পোর্ট, ইনজেকশন পোর্টের মধ্যে কি দিব? কি স্যাম্পল? ভলাটাইল স্যাম্পল, হ্যাঁ, গ্যাসিয়াস স্যাম্পল। হ্যাঁ, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফিতে স্যাম্পলটা লিকুইড, কিন্তু এখানে ভলাটাইল স্যাম্পল, মানে লিকুইড যদি হয় ওটাকেও ভলাটাইল করে দেওয়া লাগবে। এই দেখো, the metal tube can be several meters long and is coiled to save space. The stationary phase is solid or liquid. Stationary phase টা কি? লিকুইড হইতে পারে, লিকুইডের মধ্যে দিয়ে গ্যাস পাস করবে। সলিড ইয়া তোমার লিকুইড একটা ফেজ থাকবে, ওইটার ভিতর দিয়ে তুমি গ্যাসটাকে পাস করাবে। কোটেড অন দ্য ইনসাইড অফ দ্য টিউব, এই লিকুইড বা সলিডটা কি করা থাকবে? কোট করা থাকবে অন দ্য কয়েল। হ্যাঁ, যদি সলিড হয় তাহলে তো কোট, আর লিকুইড হলে লিকুইডটা দিয়ে হচ্ছে কোট করা, জেলি টাইপের। লিকুইডটা ওই জায়গায় মার্চ করে, মানে কয়েল মার্চ না, কয়েলের ভিতরে, কয়েলের ভিতরে, মানে এই গ্যাসটা তো তোমার ক্যারিয়ার গ্যাস, মানে তোমার মোবাইল ফেজ আর ইনজেকশন পোর্ট দিয়ে যে স্যাম্পল দিছো, ওরা তো এই যে গ্যাস আসতেছে না, এই যে এটার ভিতর দিয়ে ঢুকতেছে, তো তাহলে কয়েলের ভিতরটা, কয়েলের উপরটা তো মেটাল, ওইটা একটা প্লাস্টিক শীট, মানে মেটাল শীট, নাথিং। ওইটার ভিতরে হচ্ছে আসল জিনিস স্টেশনারি ফেজ। এটাও তো সেম, এই যে এইচপিএলসি টিউব, এটার ভিতরে হচ্ছে আসল জিনিস, উপরটা তো মেটাল। বুঝো নাই কথা? আচ্ছা, তাহলে the stationary phase is a solid or liquid coated on the inside of the tube. তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে স্টেশনারি ফেজটা কি। The mobile phase কি is an inert gas, usually nitrogen
হিলিয়াম টাইপের গ্যাস, যেগুলো আনরিঅ্যাক্টিভ গ্যাস। ফাইন, আনরিঅ্যাক্টিভ গ্যাস। নাইট্রোজেন কেন দিছো? অক্সিজেন কি ইউজ করতে পারবা? নো, অক্সিজেন ইজ ভেরি রিঅ্যাক্টিভ, পারবা না। নাইট্রোজেন কেন আনরিঅ্যাক্টিভ? বিকজ নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, ওর বন্ড এনার্জি অনেক বেশি, এর জন্য সহজে ভাঙে না। দ্যাটস ওয়াই নাইট্রোজেনকে তুমি দেখবা যে এনভায়রনমেন্টে ঘোরাফেরা করতেছে। 78% অফ দ্য এয়ার ইজ নাইট্রোজেন না? কেন? বিকজ ও তো বন্ড ভাঙে না, ও সহজে রিঅ্যাক্ট করে না। ফাইন। The sample is injected into the column as in HPLC. The components passing through the column are detected. The whole process is automated and the results are quickly available on a computer display. ঠিক আছে, ওরা কি এটা এই কথাটা লেখা নাই না এখানে? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্যাম্পলটা হচ্ছে ভ্যাপার ফর্মে দেওয়া লাগবে। যদি এটা লিকুইডও হয়, ইভেন যদি লিকুইডও হয়, স্টিল এটাকে ভ্যাপারাইজ করে এখানে দেওয়া লাগবে। বুঝছো? ভ্যাপার স্যাম্পল উইল বি ইনজেক্টেড। ফাবিহা বোঝা যায়? ফাবিহা বোঝা যায়। তাহলে দেখো সবগুলোতে কিন্তু একই জিনিস, একটা স্টেশনারি ফেজ, একটা মোবাইল ফেজ, আর একটা স্যাম্পল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খেয়াল করা দরকার। আর সিন্স এটা মেশিন, এটাতে ডিটেক্টর আছে, আর এই যে ডেটা সিস্টেম অর রেকর্ডার মানে কম্পিউটার ডিসপ্লে। দেখছি এটা দরকার নাই তো, এটা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। আমরা ওদেরকে বলছি যে আমাদের এরকম জিনিস লাগবে, ওরা বানাই দিচ্ছে, আমরা তো বানাই নেই এগুলো। বুঝছো? আমরা শুধু ওদেরকে প্রিন্সিপালটা বলছি যে আমাদের এই জিনিস লাগবে, ওরা এই যে বানাই দিচ্ছে। বুঝছো? So again, this is nothing but these two sophisticated techniques are nothing but the improvement of column chromatography. যেমন ধরো মানুষ ওয়েপন ইউজ করে না, পিস্তল বা AK-47, এটা কোন ক্রুড জিনিসটার মডার্ন ভার্সন, মানে আপডেটেড ভার্সন? কিসের? তীর ধনুক, তাই না? ক্রসবো, রাইট? ওইটার একটা আপডেটেড ভার্সন, নাথিং মোর দ্যান দ্যাট। তাইলে মানে জিনিসটা তো সেম একদম। ওইখানেও এখানে একটা আছে, ওইটা দিয়ে ফোর্স জেনারেট করতেছে, এর জন্য এটা খুব ফাস্ট বের হয়ে যেতেছে, এটাও সেম। এটা কলাম ক্রোমাটোগ্রাফি, একটা স্টেশনারি ফেজ আছে, একটা মোবাইল ফেজ আছে, স্যাম্পল আছে। তাহলে মোবাইল ফেজটা কি করবে? স্যাম্পলটাকে নিয়ে স্টেশনারি ফেজের ভিতর দিয়ে মুভ করবে। হ্যাঁ, সো ও মোবাইল ফেজের সাথে কত ফ্রেন্ডশিপ ভালো, মানে হাউ ইন্টারেক্টিং ইট ইজ, যেটা আমরা আমাদের কেমিস্ট্রি ভাষায় বলি হাউ সলিউবল দে আর অর দ্য কম্পোনেন্ট ইজ ইন দ্য সলভেন্ট। যদি সলভেন্টে ভালো সলিউবল হয়, তাহলে সলভেন্টের সাথে সাথেও বের হয়ে আসবে অলমোস্ট। আর যদি হয় সলভেন্টে সলিউবল ভালো না হয়, তাহলে আস্তে আস্তে যাবে, সলভেন্টের ফ্রেন্ডশিপ ইজ ভেরি লেস। আর যদি তোমার হয়, ও যদি স্টেশনারি ফেজে খুব বেশি সলিউবল হয়, তাহলে স্টেশনারি ফেজের মধ্যে লাগা থাকবে, আসতে যাবে, দেরি হবে। বুঝা যায়? সো দ্যাট ইজ দ্য থিং। ওকে ফাবিয়া, নতুন কিছু বলি নাই, তুমি মনে বের হয়ে গেছিলাম। আচ্ছা, এরপর দেখো এই যে ঘটনাটা এরকম হইতেছে। আফটার দ্য স্যাম্পল ইজ ইনজেক্টেড, কিভাবে কাজ করে গ্যাস ক্রোমাটোগ্রাফি দেখো। আফটার দ্য স্যাম্পল ইজ ইনজেক্টেড, the components vaporize and move through the coil tube. দেখো কম্পোনেন্টস কি হয় বলছে, and move through the coil tube with the carrier gas. Carrier gas ওকে নিয়ে যায়। হ্যাঁ, ক্যারিয়ার গ্যাস মানে কি? এটা বাসের মতো। তুমি কক্সবাজার যাবা, বাসে উঠে বসছো, বাস তোমার নিয়ে গেছে। ক্যারিয়ার গ্যাসের কাজ কি? ক্যারিয়ার গ্যাসও ওরে ধরে নিয়ে যাবে, পুশ করে নিয়ে যাবে। কিসের ভিতর দিয়ে? স্টেশনারি ফেজের ভিতর দিয়ে। They move at different speeds depending on how strongly they are attracted to the stationary phase. Those with weaker attraction move more quickly and have shorter retention times. Retention time মানে কি? Retardation factor, retention time, সবই হচ্ছে RF। বোঝা যায়? হ্যাঁ, ওই সময় হচ্ছে ডিস্টেন্স মেজার করছো, কতটুকু সে মুভ করছে। আর এখন কি মেজার করবা? টাইম, কত টাইম লাগে, মানে ইনজেক্ট করার পর থেকে কতটুকু টাইম লাগছে ওর বের হয়ে আসতে। এই যে দেখো
এই যে দেখো সে এই তো ক্যারিয়ার গ্যাস দিছো, এই হচ্ছে মিক্সচারটা ছিল, এখন মিক্সচার এই যে যাইতেছে সেপারেট হইতেছে। এই দেখো ফার্স্টে এই যে এ বি সি এটা আগে বের হইছে, যখন বের হইছে তখন টাইম কত লাগছে এটা মেজার করবা, দ্যাট ইজ দ্য রিটেনশন টাইম। That is basically the synonymous thing for RF, retardation factor. এই যে যেমন ধরো the areas under the peaks represent the relative concentration. Even এই যে এটা একটা মজার ব্যাপার, তুমি ইভেন রিলেটিভ কনসেন্ট্রেশন মেজার করতে পারবা। মানে ওরা তো 1 2 3 4 5 6 তুমি বের করলা, হ্যাঁ, ম্যাস স্পেকট্রোমেট্রি দিয়ে বের করলা যে ওরা কে কোনটা, হ্যাঁ, কারণ এই স্যাম্পল গুলো আইসা কি ম্যাসে ঢুকছে না, তাহলে ম্যাস মেশিন বলে দিছে কোনটা কি বের করছো, অথবা অন্য আরো এক্সপেরিমেন্ট করেও বের করতে পারো। বাট ওরা এটাও বলে দিতেছে এই গ্রাফ থেকে কি বুঝতেছো, দেখো এরিয়া আন্ডার পিক যেগুলা, এরিয়া আন্ডার পিক বলে দিতেছে কোনটার কনসেন্ট্রেশন কত বেশি। মানে ওই মিক্সচারটাতে এখানে দেখো নাম্বার 3 মোস্ট প্রবাবলি ইথানল হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, এবং এরিয়া আন্ডার পিকে ওরা কম্পিউটারই বলে দিবে কোন এরিয়ার ইয়েটা কত, কোন এরিয়া কত মিলিমিটার স্কয়ার, হ্যাঁ, মানে ইয়ে পিকের এরিয়াটা কত ও মেজার করে তোমার বলে দিবে, তাহলে তুমি বুঝে যাবা যে কোনটার কেমন কনসেন্ট্রেশন আছে, বোঝা যায়। তাহলে হেভি ওয়ার্ড দিত, তাই না, ইউজফুল থিং। Retention time in HPLC and GC is the time taken for injection to detection. 1 mark. Eta bolo number 1, how does the movement of mobile phase in HPLC differ from that in traditional column chromatography? বলো ভালো করে বলো, ধরো 1 মার্কের কোশ্চেন এটা, বলো পাবিয়া, বলো বলো পারবা বলতে? স্যার পারবেন না? এই যে এইচপি বলবেন যে ট্রেডিশনাল কলাম ক্রোমাটোগ্রাফিতে মোবাইল ফেজটা মুভ করে, এখানে জিজ্ঞেস করছে মোবাইল ফেজের মুভমেন্টের ডিফারেন্স কি, বলো তোমরা বলো জোরে। In column chromatography, the mobile phase is due to gravity, and in HPLC, we use a force by using a pump to accelerate. Exactly, very good. So traditional column chromatography te mobile phase ta move kore with the gravitational force, by use of gravitational force. Eta hocche force ta, ar ekhane amra we apply force through a pump. হ্যাঁ, এই যে পাম্প দিয়ে ফোর্স দিছি, দেখো এই যে পাম্প আছে না এখানে, সলভেন্ট রিজার্ভারে কোথায় গেছে, পাম্পে ঢুকছে, পাম্প কি করবে, পাম্প করে দিবে, হ্যাঁ। So that is the thing, we in mobile phase will not move just for gravitational force. আচ্ছা, তাহলে এটা গেল, এগুলো দেখে নিবা। Suggest reasons why retention times for a given substance may be different when obtained from different gas chromatograms. এটা কি মনে হয়, for a given substance may be different when obtained from different gas chromatograms. এটা ভ্যারি করে কিসের উপর, এই যে এখানে লার্নিং টিপসে দেখো এটা দেয়া আছে, এই যে নাম্বার 1টা, one advantage of our HPLC traditional column chromatography has one, ও আচ্ছা না এটা ইম্পর্টেন্ট, এটা একটা 3 স্টার দাও, এই জায়গায় একটা 3 স্টার দাও, লার্নিং টিপস। মানে ট্রেডিশনাল কলাম ক্রোমাটোগ্রাফির অ্যাডভান্টেজ কি ওভার HPLC and GC? এই যে দেখো, reasonable amounts of components can be collected from the column chromatography and you cannot reuse
samples which is detected in HPLC and GC. But column তুমি ওই sample নিয়ে কাজ করতে পারবে না। So very dangerous advantage. ঠিক আছে? আচ্ছা, retention time vary করতে পারে কেন? Because যদি carrier gas vary করে আর যদি stationary phase এর component vary করে তাইলে retention time ও vary করতে পারে। That's what we should write. আচ্ছা, whatever, এটা তো important কিছু না। Chromatography and mass spectrometry আমি already বলে দিছি এটা। Limitation of HPLC and GC, the two types of chromatography described in this are very useful for separating small quantities of components in a mixture. However, they are not very good at positively identify করার জন্য chromatography মোটেই ভালো জিনিস না। তুমি তো আইডেন্টিফাই করতে পারবে না কম্পোনেন্টটা কি, এর জন্য কি করো তুমি, এই যে ম্যাস ইউজ করো। This is partly because it is difficult to control all of the variables as solvent pressure and temperature, and partly because different substances may have same retention time. থাকতে পারে। Components are often identified by reference to database of the retention times of known substances. However, if a component has a retention time for which there is no reference, then these techniques provide no useful information. মানে retention time তুমি পাইছো, but data booklet এটা নিয়ে আগে কেউ কাজ করে না, তখন তো তোমাকে ডিটেক্ট করা লাগবে নিজে। হ্যাঁ, here are two areas in which the results of these chromatography methods have to be exactly correct. Forensic evidence, which is postmortem, court of law এটার জন্য, indirectly banned drugs in sportsmen and sportswomen in race horse অথবা অন্যগুলাতে যে সে ড্রাগ ইউজ করছে কিনা। সো সে আসলে ড্রাগ ইউজ করে নাই, সে একটা ফ্রুটস খাইছে, ওইটার মধ্যে সিমিলার একটা কেমিক্যাল কম্পোনেন্ট আছে যেটার ব্যাপার আসছে, এবং তুমি ওই ব্যাপার কালেক্ট করে বলতেছো ও ড্রাগ খাইছে, বুঝো নাই? পরে ব্যান করে দিছো ম্যারাডোনার মতো। তোমরা তো ম্যারাডোনার নামই শোনো নাই, ম্যারাডোনাকে ব্যান করে দিছিল 1986-এ, খেলতে দেয় নাই। Whatever. So GCMS is widely used for forensic purpose. যেটা বললাম যে এই দেখো এই হলো ফ্লো চার্ট, এটা আমাদের দরকার। GCMS কি করছি, মিক্সচার অফ ভলাটাইল লিকুইড, গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে এই যে গ্যাস ক্রোমাটোগ্রাম, এই গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে যে স্যাম্পলটা সেপারেট হয়েছে এটাকে আবার সাথে সাথে তুমি ম্যাস স্পেকট্রোমেট্রিতে ঢুকাই অটোমেটিক্যালি ঢুকে গেছে। ওরা এই যে ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিন ডেটা দিয়ে দিচ্ছে, তো তুমি পায়ে গেল, বোঝা যায়? তাহলে স্যাম্পল ইনজেক্ট করবা, ও ক্রোমাটোগ্রাফি শেষ করে ও ম্যাস স্পেকট্রোমেট্রির মধ্যে ঢুকবে, তাহলে তুমি দুইটা ডাটা পাবা, একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য ডাটা, একটা ম্যাস স্পেকট্রোমেট্রির জন্য ডাটা। ক্লিয়ার? আর এখানে দেখো ম্যাস স্পেকট্রোমেট্রির জন্য ডাটা কি মানে কি, এই যে সে এটা শুধু সি এর জন্য ডাটা, কিন্তু কারণ যেই স্যাম্পলটা বের হবে ওইটার জন্য আগে ডাটা পাবা। এরপর ধরো প্রথমে হচ্ছে সি বের হয়েছে, সি এর ডাটা আগে পাইছো, এরপর ই বের হয়েছে, এখানে তো দেখেই বোঝা যাবে কোনটা আগে বের হয়েছে। সবার আগে কে বের হয়েছে? এ, এরপর বি, এরপর সি, এরপর ডি, এরপর ই, তাই না? টাইম দেখো, অ্যাবজর্পশন টাইম আছে, টাইম পার মিনিট, কত মিনিট লাগছে রিটেনশন টাইমটা দেয়া আছে, তাই না? তাহলে এ সবার আগে বের হয়েছে, তাহলে এটা বের হয়েই ম্যাস স্পেকট্রোমেট্রির মধ্যে ঢুকবে স্যাম্পলটা, তাই না? সেপারেটেড স্যাম্পল যেটা ঢুকবে, ঢুকার পরে এর রিডিং তুমি পাবা। এভাবে বি সি ডি ই সবগুলো রিডিং আলাদা আলাদা করে পাবো, আলাদা আলাদা করে। ওই যেটা ওই ম্যাস স্পেকট্রোমেট্রিতে কমান্ড দেয়াই থাকে, প্রিন্ট বের হইতে থাকে, এ বের হইছে, কম্পিউটার কমান্ড দেয়াই থাকে যে যখন বের হবে তুমি সাথে সাথে প্রিন্ট দিবা। তো এই যে এরকম একটা ম্যাস স্পেকট্রোমেট্রিক ডাটা প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। তুমি ক্রোমাটোগ্রাফি শেষ, তুমি ম্যাসের ডাটা ও প্রিন্টেড ডাটা পাই গেছো অটোমেটেড, বুঝতে যায়? Imagine a sample containing a mixture of 5 different substances. Stage 1, the mixture is injected into the gas chromatography. Stage 2, each component has a different retention time, so emerges at different time. So berobe alada alada hobe. One at a time, each component enters the mass spectrometer. Stage 4, component C has its mass spectrum displayed. Right, so the M by Z values and relative abundances of components are compared with the database of known substances. Stage 6, when a match is found, component C has been positively identified.
বোঝা গেছে পুরো প্রসেসটা কিভাবে হইতেছে? GCMS এটা লিখে রাখো if required, GCMS method or procedure, এটা কিন্তু ভালো করে জানা দরকার, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই প্র্যাকটিক্যালি কাজে লাগে ইন্ডাস্ট্রিতে। ওকে, এরপর প্রবলেমস উইথ ড্রাগ টেস্টিং যেটা হয় তোমার, এটা জাস্ট একটু পড়ে নিবা, এটা একটা গল্পের মতো। সো ইন 1998 উইন্টার অলিম্পিক গেমস in Nagano, over 600 participants were tested for nandrolone. Nandrolone হচ্ছে কি? একটা ড্রাগ, বুঝছো? হ্যাঁ, steroid, and none tested positive. In the years that followed, some very high-profile athletes in a range of sports have been banned from competition because of testing positive for nandrolone. However, many scientists believe that the number of positive tests is higher than expected. The suspicion is that nandrolone may be an ingredient in some nutritional supplements that participants are allowed to take. বুঝছো? কোন একটা ফুড খাইছে ওটার মধ্যে nandrolone আছে, তখন তো জানো না। Another theory is that a combination of permitted dietary supplements and exercise may increase the concentration of nandrolone in the human body. Human body তে nandrolone আছে, since এটা একটা স্টেরয়েড, এটা হিউম্যান বডিতেও কিছু আছে, বাট হিউম্যান বডিতে যতটুকু আছে এর চেয়ে বেশি আছে, মানে তোমার ওই প্লেয়ারদের বডিতে চেয়ে বেশি পাওয়া গেছে। সো ইস্যুটা হচ্ছে যে এই টাইপের ঝামেলা আছে। সো এগুলা আস্তে আস্তে তোমার ধরো এই প্রবলেম গুলোকে আস্তে আস্তে সলভ করা হচ্ছে, রাইট? বলছি না ক্রোমাটোগ্রাফি শেষ হবে, হয়েছে এনএমআর। এনএমআর ডিপেন্ড করে তোমাদের উপর, তোমরা যদি ভালো করে পড়ে আসো তাহলে এনএমআর এক ক্লাসে শেষ হবে, আর নাইলে দুই ক্লাস হয়ে গেলে, ইভেন 3 ক্লাসও লাগতে পারে, আমি জানি না, এটা আমার দোষ না। এনএমআর ইজ, তুমি যদি জিজ্ঞেস করো যে সব মেশিন ফালা দিব, একটা মেশিন রাইখা দিব যেটা দিয়ে কাজ চলবে, সব কম্পাউন্ডের স্ট্রাকচার সব বাইর করে ফেলাবো, এনএমআর মেশিন। খুবই মজার জিনিস, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি। ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি খুবই মজার জিনিস, জটিল মেশিন এবং মজার, খুবই মজার। ইউনিভার্সিটিতে পড়াইছে আমাদেরকে, আমি কিছুই বুঝি নাই তখন, সত্যি কথা, এনএমআর আমি বুঝি নাই, কলেজ লেভেলে তো বুঝিই নেই, বাট আমি যেভাবে বুঝাবো, যেহেতু আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি জানি যে উইক স্টুডেন্টরা, মানে আমি যেটা বুঝি, আমি কেন ভালো বুঝাইতে পারি, এটার একটা রিজন হচ্ছে আই ওয়াজ ব্যাক বেঞ্চার, আই ওয়াজ ভেরি ব্যাড স্টুডেন্ট, মানে আমার সিজিপিএ ইজ ভেরি ব্যাড। যেহেতু আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি এর জন্য ভালো বুঝাইতে পারি, কারণ আমার বোঝানোর এবিলিটি খুব ভালো, বুঝছো? আমি তোমাকে যেভাবে এনএমআর বুঝাবো, আই হোপ ইউ উইল ফুললি আন্ডারস্ট্যান্ড, বাকিটা তোমার কাজ। তুমি আন্ডারস্ট্যান্ডিং এ বলতে পারবা না যে স্যার আমি 100% বুঝি নাই, আমি 99% বুঝছি, এটা হইলে এনএমআর বুঝবা না, 100% বুঝা পারবে যতটুকু আমাদের সিলেবাসে আছে। আমরা তো বড় প্রোটিন স্ট্রাকচার আইডেন্টিফাই করবো না, বাট ধরো প্রোপানন, হ্যাঁ, আর সে অক্টানন, হোয়াটএভার, at least 10টা কার্বন পর্যন্ত তো আমাদের আইডেন্টিফাই করতে পারা উচিত, আমরা করব। ঠিক আছে, নেক্সট ক্লাস। এনি কোয়েশ্চেন আপ টু দিস? ওকে, ঠিক আছে, যাইতে পারো তাইলে। ফাবিহা, ওইটুকু পড়ে ফেলবা, এনএমআর এর আগ পর্যন্ত পুরাটা রাইখা দিবা না কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।